বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন মজার গল্প পেতে পাশে থেকো। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব পরিচিত, খুব মন ছুঁয়ে যাওয়া গল্প শুভা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, শুভা। গল্পটা সুভাষিনী নামের একটি মেয়েকে নিয়ে, কিন্তু যে কথা বলতে পারে না। ঠিক, নামটা সুভাষিনী, মানে যে সুন্দর কথা বলে অথচ মেয়েটা বোবা। এই বৈপরীত্যটা দিয়েই তো গল্পটা শুরু। একদম। বাবা বাণীকণ্ঠের অন্য দুই মেয়ের নামের সাথে মিলিয়েই নামটা রেখেছিলেন, সুহাসিনী আর সুকেশিনী। কিন্তু শুভার ভাগ্যটা ছিল অন্যরকম। আর পরিবারে ওর জায়গাটাও তো বেশ কঠিন ছিল। মা তো ওকে নিজের একটা ত্রুটি, একটা কলঙ্ক বলেই মনে করতেন। হ্যাঁ, ঠিক। এটা খুব মর্মান্তিক একটা দিক। মা ওকে ঠিক নিজের অংশ ভাবতে পারতেন না। যদিও বাবা বাণীকণ্ঠ, তিনি কিন্তু অন্য মেয়েদের চেয়ে শুভাকে একটু বেশি স্নেহ করতেন, তাই না? হ্যাঁ, বাবার ভালোবাসাটা ছিল, কিন্তু শুভা তো ছোট থেকেই এটা বুঝে গিয়েছিল যে সে যেন পরিবারে, সমাজে ঠিক স্বাভাবিক নয়, একটা নীরব বোঝা। নিজেকে তাই লুকিয়ে রাখতে চাইতো সবসময়। আসলে এই যে কথা বলতে না পারা, এটা পূরণ করত ওর ওই বড় বড় কালো দুটো চোখ। হ্যাঁ, চোখের ভাষার কথা যেভাবে লেখক বলেছেন, অসাধারণ, যেন স্বচ্ছ আকাশ। ঠিক, ওর মনের সব ভাব, সব অনুভূতি যেন ওই চোখ দিয়েই বেরিয়ে আসত, কোনো কথার দরকার হতো না। চোখের ভাষা তো ছিলই, তার সাথে প্রকৃতি। চণ্ডীপুর গ্রামের ওই নদীটা, গাছপালা, পশু পাখি, এদের সাথে ওর একটা অন্যরকম যোগাযোগ ছিল। হ্যাঁ, প্রকৃতিই ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু, ওর আশ্রয়। নদীর কলকল শব্দ, পাখির ডাক, গাছের পাতার আওয়াজ, এগুলোই যেন ওর নিজের না বলা কথা। মানে ওর ভাষার অভাবটা প্রকৃতিই পূরণ করে দিত। অনেকটা তাই। প্রকৃতি তো ওকে বিচার করে না, প্রশ্ন করে না, শুধু সঙ্গ দেয়। ওর নীরবতার সঙ্গী ছিল প্রকৃতি। প্রকৃতির মতো ওর আরও কিছু বন্ধু ছিল। গোয়ালঘরের দুটো গাভী, সর্বশী আর পাঙ্গুলি। হ্যাঁ, ওরাও তোকে চিনত। ওর পায়ের আওয়াজ পেলেই চলে আসত, ওর স্পর্শ বুঝত। মানুষের কাছ থেকে কষ্ট পেলে ওনাকে ওদের কাছেই যেত। কি অদ্ভুত সুন্দর সম্পর্ক। হ্যাঁ, পশুরা অনেক সময় মানুষের চেয়েও বেশি সংবেদনশীল হয়। ওরা হয়তো ওর কষ্টটা ঠিক বুঝতে পারত। মানুষের মধ্যে অবশ্য একজন ছিল, গোসাইদের ছোট ছেলে প্রতাপ। প্রতাপ, হ্যাঁ, বেশ অকর্মণ্য একজন চরিত্র। মাছ ধরাই ছিল তার প্রধান কাজ। আর শুভা ছিল ওর মাছ ধরার সঙ্গী। কারণ শুভা কথা বলতো না। একদম। প্রতাপের একজন বাক্যহীন সঙ্গী দরকার ছিল, আর শুভা সেই প্রয়োজনটা মিটিয়েছিল। প্রতাপ ওকে সু বলে ডাকত। আর শুভা ওর জন্য পান সেজে আনত, মানে সবসময় চাইতো প্রতাপের কোনো কাজে লাগতে, ওর কাছে একটু প্রয়োজনীয় হয়ে উঠতে। এই প্রয়োজনীয় হয়ে ওঠার চেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ। প্রতাপের মনোযোগ চাইত ও, হয়তো নিজের অস্তিত্বের একটা মানে খুঁজত ওর কাছে। কিন্তু বাস্তবতা তো অন্যরকম ছিল। ওর বয়স বাড়ছিল আর বাবা মায়ের চিন্তা বাড়ছিল ওকে নিয়ে। হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে হবে। তখনকার সমাজে বোবা মেয়ের বিয়ে দেওয়া তো বিশাল সমস্যা, লোকনিন্দার ভয়। এই চাপেই তো বাণীকণ্ঠ শেষ পর্যন্ত ঠিক করলেন সপরিবারে কলকাতা চলে যাবেন। আর এই সিদ্ধান্তটাই শুভার জীবনে একটা বিরাট আঘাত হয়ে আসে, বিশেষ করে প্রতাপের ওই কথাটা। কোনটা? ওইকে ঠাট্টা করে জিজ্ঞেস করল ওর বিয়ের ব্যাপারে। হ্যাঁ, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? এই সাধারণ, হয়তোবা একটু ঠাট্টার ছলেই বলা কথা, কিন্তু শুভার মনে হল যেন তীর বিধিও। লেখক যেভাবে তুলনাটা দিয়েছেন, মর্মবিদ্ধ হরিণী যেমন ব্যাধের দিকে তাটায়। উফ! ঠিক, ওই একটা চাহনিতেই ওর সব কষ্ট, সব আকুতি যেন প্রকাশ পেয়ে গিয়েছিল। কলকাতা যাওয়ার আগের রাতটা, ওর সেই বিদায় নেয়া, পশু বন্ধুদের কাছে, নদীর কাছে। হ্যাঁ, নদীর তীরে লুটিয়ে পড়ে পৃথিবীকে আঁকড়ে ধরে মিনতি করা, আমাকে যেতে দিও না মা, যেন শিকড় ছিঁড়ে নেওয়া হচ্ছে। ওর একমাত্র আশ্রয়টুকুও যেন হারিয়ে যাচ্ছিল। গল্পটা তো কলকাতাতে গিয়ে শেষ হয় না। কি হলো শুভার আমরা জানি না, কিন্তু এই না বলা শেষটাই হয়তো গল্পটাকে আরও বেশি করে মনে রাখায়। অবশ্যই। শুভার গল্পটা শুধু একটা কথা বলতে না পারা মেয়ের গল্প নয়, এটা আসলে আমাদের সমাজেরই গল্প। আমরা কতটা অন্যের নীরবতাকে, অনুভূতিকে বুঝতে পারি। ঠিক, কথা বলতে না পারা মানেই তো অনুভূতির অভাব নয়। অনুভূতি প্রকাশের ভাষা তো অনেক। নীরব চাহনি, সেবা, প্রকৃতির সাথে একাত্ম হওয়া। আর গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কি প্রশ্ন? যে আমাদের চারপাশে এমন কত শুভা আছে,
কত না বলা কষ্ট, কত নীরব আকুতি, যা আমরা হয়তো দেখেও দেখি না, শুনেও শুনি না। এই নীরব কান্নাগুলো শোনার মতো মন কি আমাদের তৈরি হয়েছে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন মজার গল্প পেতে পাশে থেকো। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কি জানিত সে বোবা হইবে? তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনীর নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাঝড় ভাবের আভাস মাত্রে কুচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো স্নানভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সেই নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুর ছায়াঘন উচ্চতট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার।
ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খিয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না, তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শুভা গোয়ালি ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহার ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুত পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলিয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একাত্তা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা, ইহাতে অনেক সময় সহজে খাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ তাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত, এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া আনিত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। মনে করো, শুভা যদি জলকুমারী হইত,
আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়ে দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রি সে এক একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া। যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও ধমধম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলাই মাছ ভাত খায়। এই জন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বশে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপমায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। বলি আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কান্দিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কোপলে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়ালঘরে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চক্ষে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে স্বল্প শয্যায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো।